গণভোট যদি অবৈধ হয়, ধানের শীষের বিজয় অবৈধ, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, বিএনপি সরকারও অবৈধ। বিশ্ব রেকর্ড ভঙ্গ করে বর্তমান বিএনপি সরকার তারা শপথ গ্রহণ করার প্রথম দিনই 70% জনগণের প্রদত্ত গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করেছে। তারা এই দুর্বল প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য ১৫০০ বাংলার দামাল সন্তান রক্ত দেয় নাই। এই দুর্বল প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য শাপলা চত্বর থেকে ২৪-এর ৩৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জনপদ রক্ত দিয়ে পবিত্র করা হয় নাই। খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত গণভোটের গণরায় কার্যকর করার দাবি এবং বিভিন্ন নাগরিক সংকটের সমাধানের দাবিতে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, খুলনা জেলা মহানগরী সহ বিভিন্ন উপজেলা থানা ওয়ার্ড থেকে সমবেত প্রাণপ্রিয় নেতাকর্মী ও সর্বস্তরের খুলনা জেলাবাসী, আজকে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী এই নাগরিক সমাবেশের কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় শিল্পনগরী খুলনার এই প্রাণ কেন্দ্রে আজকের এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি সরকার যাত্রা শুরু করেছে, এই নতুন সরকারের যাত্রা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই 2 মাসের ব্যবধানে এপ্রিল মাসে আমরা ঢাকার প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক গণসমাবেশের মধ্য দিয়ে আমরা সিরিজ কর্মসূচি ঘোষণা করেছি এবং সেই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জেলায় জেলায় এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস নাগরিকদের কাছে গিয়ে নাগরিক সমাবেশের মাধ্যমে তাদের দাবিগুলো এবং তাদের বক্তব্যগুলো তুলে ধরছে। অনেকের মনের মধ্যেই প্রশ্ন থাকে, কৌতূহল আছে, জিজ্ঞাসা আছে যে দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী শাসন চলার পর একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে অন্তত কিছুদিন সময় দেওয়া দরকার, সেই সরকারকে একটা সুযোগ দেওয়া দরকার, তারা দেশ এবং জনগণের পক্ষে কতটুকু করতে পারে তাদেরকে সহযোগিতা করা দরকার। তার জায়গায় 2 মাস অতিক্রান্ত হওয়ার আগেই বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিরোধী দলগুলো রাজপথে কর্মসূচি পালন করছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কথা তারা বলছে। এটা নিয়ে অনেকের মধ্যেই, সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। কারণটা কি? আমরা আমাদের সেই বক্তব্যগুলো, আমাদের হৃদয়ের ব্যথা এবং মনের কষ্টের কথাগুলোই নাগরিকদের সঙ্গে শেয়ার করতে চাই, বলতে চাই। এই জন্যেই দেশব্যাপী এই সিরিজ নাগরিক সমাবেশের কর্মসূচি। প্রিয় খুলনাবাসী, দেখেন, আজকে বিএনপির সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটায় মতবিরোধ, সেটাও খুব সূক্ষ্ম এবং একটা ক্রিটিক্যাল একটা বিষয় পয়েন্টে আমরা বর্তমান সরকারের সাথে আমাদের মুখোমুখি একটা অবস্থান। আমরাও বলছি জুলাই সনদ বাস্তবায়ন করার কথা, এটাই আমাদের প্রধান দাবি। আবার আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি প্রায়শই তার বক্তব্যের মধ্যে কথা বলছেন, জাতীয় সংসদেও বলেছেন এবং পাবলিক সমাবেশগুলোতেও তিনি বলছেন যে বর্তমান সরকার
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাহলে তারাও বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং অক্ষরে অক্ষরে করবে, আমরাও দাবি জানাই জুলাই সনদ বাস্তবায়ন করার। তাহলে সমস্যাটা আসলে কোথায়? শুভঙ্করের ফাঁকটা আপনাদের বোঝা দরকার। আমরা মনে করি দেশের নাগরিকরা যদি সচেতন না হয়, দেশের নাগরিকরা যদি তাদের সমস্যা সমাধানে তৎপর না হয়, তাহলে এই দেশ কোনোদিনও স্বনির্ভর হয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারবে না। দেখেন, বর্তমান সরকারের সাথে আমাদের যেই মতপার্থক্যের জায়গাটা, আপনারা জানেন এই যে বিগত 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনের দিন কয়টা নির্বাচন হয়েছে আপনারা বলতে পারেন? কয়টা নির্বাচন হয়েছে? হাত তুলে বলেন তো। অনেকেই হাত তুলেন নাই, তাহলে কি আপনারা জানেন না কয়টা নির্বাচন হয়েছে? 2টা নির্বাচন হয়েছে। প্রত্যেকজন ভোটারের হাতে কয়টা করে ব্যালট পেপার দেয়া হয়েছে? 2টা করে ব্যালট পেপার দেয়া হয়েছে। একটা ব্যালট পেপার ছিল সংসদ নির্বাচনের ব্যালট পেপার। সেই ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক দল এবং প্রার্থীদের নাম এবং প্রতীকের ছবি ছিল। সেখানে ধানের শীষ ছিল, সেখানে রিকশা মার্কার প্রতীক ছিল, সেখানে দাড়িপাল্লা ছিল, শাপলা কলি ছিল, হাত পাখা ছিল এবং সবগুলো রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতীকের ছবি ছিল। এটা ছিল সংসদ নির্বাচনের ব্যালট। সেই সাথে আরেকটা ব্যালট দেয়া হয়েছিল। সেই ব্যালটটার মধ্যে শুধুমাত্র 2টো কথা লেখা ছিল বড় করে, হ্যাঁ অথবা না। এটা ছিল গণভোটের ব্যালট। অর্থাৎ একই দিনে একই সাথে একই নির্বাচন কমিশনের মাধ্যমে, একই নির্বাচনী তফসিলের মাধ্যমে 2টো নির্বাচন হয়েছে। একটা হলো সংসদ নির্বাচন, আরেকটা হলো গণভোট রেফারেন্ডামের নির্বাচন। এবং 2টা নির্বাচনের ফলাফল একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। সংসদ নির্বাচন হয়েছে, সেখানে যেভাবেই হোক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, মেকানিজম করা হয়েছে, সেখানে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগীদেরকে 2/3 মেজরিটি 2 শতাধিক আসনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আর বিরোধী দলীয় অ্যালায়েন্স 11 দলীয় নির্বাচনী ঐক্যকে 77টি আসনে নির্বাচিত ঘোষণা দেখানো হয়েছে। এটা হলো নির্বাচন, সংসদ নির্বাচনের ফলাফল। এটা হলো আসনের ভিত্তিতে। আর প্রাপ্ত ভোটের অনুপাত করলে বিএনপি এবং তার মিত্ররা সকলে মিলে 50%-এর কিছু বেশি তারা ভোট পেয়েছে, 51% পূর্ণ হয় না। আর সেখানে বিরোধী দল এবং তাদের মিত্ররা সকলে মিলে 40%-এর উপরে ভোট পাওয়া গিয়েছে। এটা হলো সংসদ নির্বাচনের ফলাফল। সংসদ নির্বাচনে বর্তমান সরকার, ক্ষমতাসীন সরকার 50% ভোট পেল। আর গণভোটের কি ফলাফল ঘোষণা করা হয় নাই? গণভোটেরও ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই প্রাপ্ত ফলাফলে দেখা যায় 69% ভোট, অর্থাৎ প্রায় 70% ভোট পড়েছে গণভোটে হায়ের পক্ষে, আর 30%-এর কিছু বেশি ভোট পড়েছে নায়ের পক্ষে। তাহলে বর্তমান সরকার ক্ষমতার মস্তদে বসেছে 50% ভোট পেয়ে, আর সেখানে গণভোটে হায়ের পক্ষ জয়যুক্ত হয়েছে প্রায় 70% ভোট পেয়ে। আমি আপনাদের কাছে সহজ হিসাব জানতে চাই, 50% জনগণ বেশি না 70% জনগণ বেশি? 2টা নির্বাচন হলো, 2টা নির্বাচনের ফলাফল হলো, এবং সেই ফলাফলের ভিত্তিতে 2টা নির্বাচনের ফলাফল বাস্তবায়িত হওয়ার কথা। সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ এবং পার্লামেন্ট গঠিত হওয়ার কথা। একই সাথে যেদিন সংসদ নির্বাচনের শপথ হলো, সেখানে শপথের জন্য 2টো নির্বাচনের শপথ হওয়ার কথা ছিল। একটা ছিল পার্লামেন্টের শপথ সংসদ সদস্য হিসেবে,
আরেকটা শপথ হওয়ার ঘোষণা ছিল, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। কিন্তু আমরা দেখলাম একই নির্বাচন কমিশনের মাধ্যমে, একই তফসিলের মাধ্যমে, একই দিনের নির্বাচন কমিশনের সকল সেন্টারে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলো। এক নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলো, আরেকটি নির্বাচনে গণভোট, ভোটের ব্যালট বিপুল ব্যবধানে ডবলের চেয়ে বেশি ভোট পেয়ে জয়যুক্ত হলো। সেই ভোটের মাধ্যমে সকল সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পৃথিবীর ইতিহাসের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বাংলাদেশে চতুর্থবারের মতো গণভোট হয়েছে। 1971 সাল থেকে 2026 সাল পর্যন্ত একে একে 4টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায় বাংলাদেশে কার্যকর হয়েছে। পৃথিবীর যত দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে, সকল গণভোটের রায় কার্যকর হয়েছে। বিশ্ব রেকর্ড ভঙ্গ করে বর্তমান বিএনপি সরকার তারা শপথ গ্রহণ করার প্রথম দিনই 70% জনগণের প্রদত্ত গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করেছে। তারা গণভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন। বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে। আজ সেই বিএনপির একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আরেক সন্তান জন্ম হয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলো। এখন আপনারা বলেন সরকার বৈধ, সংবিধান সংস্কার পরিষদ অবৈধ। ধানের শীষ জয়ী হয়েছে, এটা বৈধ। গণভোটে জয়যুক্ত হয়েছে, এটা অবৈধ। এটা কেমন ধরনের কথা? যদি সন্তান অবৈধ হয়, দোনো সন্তান অবৈধ হবে। গণভোট যদি অবৈধ হয়, ধানের শীষের বিজয় অবৈধ। সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, বিএনপি সরকারও অবৈধ। প্রিয় দেশবাসী, মনে রাখবেন, বিএনপি তার যাত্রার প্রথম দিনই বাংলাদেশের 70% মানুষের ভোটাধিকারের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমরা মনে হাজারো কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে আমরা 70% মানুষের গণভোটের রায়ের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্যই রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে আসলে গণভোট জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, এটার দ্বারা লাভটা কি? বিএনপি কি করতে চাচ্ছে আর আমরা কি দাবি করছি? দেখেন, কথা পরিষ্কার। বিএনপি চাচ্ছে সংবিধান সংশোধন করতে, আর আমরা চাচ্ছি সংবিধান সংস্কার করতে। কথাটা ভালো করে বুঝবেন। তারা চাচ্ছে সংশোধন করতে, আর আমরা চাচ্ছি, বলেন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি সংস্কার, তারা করতেছে সংশোধন। বলবেন হুজুর যেই লাউ সেই কদু। না, সংশোধন এবং সংস্কার কশ্চিনকালেও এক নয়। সংশোধন এবং সংস্কারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সংশোধনের জন্য গণভোট লাগে না। সংশোধনের জন্য কোনো না ভোটের প্রয়োজন হয় না। প্রত্যেকটা সংসদেই, প্রত্যেকটা নির্বাচনের পরেই সংবিধানে সংশোধন হয়। এবার আমরা যে নির্বাচন করলাম, এটা হয়েছিল ত্রয়োদশ নির্বাচন। অর্থাৎ বাংলাদেশে ইতিপূর্বে 12টি সংসদ গঠিত হয়েছে। এই 12টি সংসদে সংশোধনী হয়েছে 17 বার। কতবার? 12টা সংসদে সংশোধনী হয়েছে 17 বার। অর্থাৎ সংশোধনী আনা সংবিধানের মধ্যে এটা প্রত্যেকটা সংসদেরই একটা রুটিন ওয়ার্ক, নিয়মিত কাজ। এই নিয়মিত সংশোধনী আনার জন্য কোনো গণভোটের প্রয়োজন হয় না, কোনো বিপ্লবের প্রয়োজন হয় না, কোনো না ভোটের প্রয়োজন হয় না।
তাহলে হা না ভোটের প্রয়োজন পড়েছে কেন? সংস্কারের জন্য। তাহলে সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, মৌলিক পার্থক্য হলো এই যে বাংলাদেশে 17টা সংশোধনী এসেছে। সেই 17টা সংশোধনের মধ্যে উচ্চ আদালত, হাইকোর্ট পাঁচটা সংশোধনকে অবৈধ ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ সংসদ যেই সকল সংশোধনীগুলো আনে, সেই সংশোধনীগুলোকে যে কোনো সময় আদালত অবৈধ ঘোষণা করে দিতে পারে। এই জন্য সংশোধনী এটা কোনো পার্মানেন্ট বিষয় নয়। সংশোধনী একটা দুর্বল বিষয়, একটা দুর্বল প্রক্রিয়া। এই দুর্বল প্রক্রিয়ায় সংশোধন এবং পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয় নাই। এই দুর্বল প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য ১৫০০ বাংলার দামাল সন্তান রক্ত দেয় নাই। এই দুর্বল প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য শাপলা চত্বর থেকে ২৪-৩৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জনপদ রক্ত দিয়ে পবিত্র করা হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে রক্ত দিয়ে। বাংলার দামাল সন্তানরা দেশ থেকে ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করতে চেয়েছে। ফ্যাসিবাদ চিরতরে তখনই বিদায় হতে পারে যদি সংস্কারের মাধ্যমে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হয়, তখনই ফ্যাসিবাদের রাস্তা বন্ধ হবে। সংস্কার যদি করা হয়, কোনো আদালত এই সংস্কারকে আর বাতিল করতে পারে না। আর সংশোধন করলে যে কোনো সময় আদালত সেটাকে বাতিল করে দিতে পারে। আপনারা জানেন, ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংশোধনের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। সংশোধনের মাধ্যমে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন। 1991 সালে বেগম খালেদা জিয়া, 1996 সালে বেগম খালেদা জিয়া সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিল সংযুক্ত করেছিলেন। পরবর্তীতে আমরা কি দেখেছি? শেখ হাসিনার আমলে এসে আমরা দেখলাম যে আদালতের বিচারপতি এক কলমের খোঁচায় সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস মুছে ফেলেছে। এক কলমের খোঁচায় শত শহীদের রক্তের মাধ্যমে অর্জিত তত্ত্বাবধায়ক সরকার বিল এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে। তাই সংশোধনী এটা একটা দুর্বল প্রক্রিয়া। এজন্যই ঐক্যমত্য কমিশনে 33টি রাজনৈতিক দল 9 মাস পর্যন্ত 83টি অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে সকলে মিলে আমরা একমত হয়েছিলাম যে আমরা এবার সংশোধন নয়, আমরা পার্মানেন্ট পরিবর্তনের জন্য একটা সনদ প্রণয়ন করব, জুলাই সনদ। অতঃপর সেই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে আমরা সংবিধানে স্থায়ীভাবে বাস্তবায়ন করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে বিএনপি সেই দাবির সঙ্গে একমত হয়েছিল, কিন্তু যখন নির্বাচন হয়ে গেল, নৌকা পার হয়ে, নদী পার হয়ে এখন তারা বলে মাঝিকার দুলাভাই। সংসদে দাঁড়িয়ে বিএনপির মুখপাত্র বলেন যে আমরা তখন আসলে মন থেকে মানি নাই, আমরা মেনেছিলাম ছলনা করার জন্য, আমরা মেনেছিলাম প্রতারণা করার জন্য, যাতে নির্বাচনটা বিলম্বিত না হয়, এই জন্য আমরা তখন মেনেছিলাম। এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, এখন আমরা মানি না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের দীর্ঘ ইতিহাস, এদেশের মানুষের দীর্ঘ ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠীকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছিল। ৭০-এর জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট তারা মানতে প্রস্তুত হয় নাই। তারা জনগণের নির্বাচিত সরকারের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয় নাই, বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে বিদেশ থেকে বিতাড়িত করেছিল। বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমিডামির সরকার গঠন করে দেশের জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যার ফলে এদেশের মানুষ তাকে এমনভাবেই কিক মেরেছে, শুধু ক্ষমতার মসনদ থেকে নয়, দেশের মানচিত্র থেকে সে উৎখাত হয়ে ভিন দেশে গিয়ে পড়েছে। আর আজকে আপনারা ৭০% মানুষের সেই গণরায়কে ৫০% মানুষের ভোটের উপর ভিত্তি করে উপেক্ষা করছেন।
বাংলাদেশের মানুষের সঙ্গে যদি গাদ্দারি করেন, আপনাদের পরিণাম ভিন্ন কিছু হওয়ার নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, আজ বাংলাদেশের যখন প্রয়োজন ছিল একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, সকল রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশের জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক আধিপত্যবাদকে রুখে দেওয়া, এটা যখন ছিল বাংলাদেশের জন্য প্রয়োজন, তখন বর্তমান সরকার এই সংবিধান সংস্কার আর সংশোধনী নিয়ে যেই নাটক শুরু করেছে, এই নাটকের যদি সুন্দর সুরাহা এই সরকার করতে ব্যর্থ হয়, আমরা মনে হাজারো কষ্ট নিয়ে কথা বলতে বাধ্য হব। জনগণের সেন্টিমেন্ট নিয়ে, জনগণের ভোটাধিকার নিয়ে যারাই ছিনিমিনি খেলে বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে, তারা সবসময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কাজেই সংবিধান সংস্কার করেন, সংবিধান সংস্কারের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিমকে স্থায়ীভাবে সংসদে সংবিধানে জায়গা দেন। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পার্মানেন্ট ভাবে সংবিধানে আপনারা স্থাপন করেন। আর যদি সেটা করতে ব্যর্থ হন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে এই দুর্বলতার কারণেই আজকে পার্শ্ববর্তী দেশ আমার দেশের আদালত থেকে ঘোষিত খুনি হত্যা মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দিল্লিতে বসিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়ার দুঃসাহস দেখায়। আমরা বলতে চাই, সরকারের সাথে আমাদের দ্বিমত আছে, বিরোধ আছে, কিন্তু জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে এই সরকার আমাদের উপর অত্যাচার করলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দিল্লির আধিপত্যবাদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ এইভাবে দেশের যতগুলো ইস্যু আছে, এই প্রতিটি ইস্যু সমাধান করতে হলে দুর্বল সরকার দিয়ে সম্ভব নয়। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে গড়ে ওঠা বিএনপির বর্তমান নেতৃত্বকে বলতে চাই, আপনাদের অতীত নেতৃবৃন্দের আদর্শের উপর আপনারা অটল থাকুন। গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐক্যকে যদি আপনারা দুর্বল করে দেন, যদি আপনারা দেশের মধ্যে এইভাবে সংস্কার এবং সংশোধনী নিয়ে ওঠা এই বিতর্ককে যদি মীমাংসা না করেন, এই মীমাংসা না করার কারণে এটাই আপনাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। ক্ষমতার মসনদ কারোর জন্যই চিরস্থায়ী নয়। দেশের জনগণের সঙ্গে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নিজে হায়ের পক্ষে ভোট চেয়ে জনগণের সঙ্গে যেই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার তিনি রক্ষা করবেন। জিয়াউর রহমান সাহেব বেগম জিয়ার সন্তানের কাছ থেকে আমরা সেটাই আশা করি। আর যদি সেটা তিনি না করতে পারেন, শেখ হাসিনা যেরকম জনগণের সঙ্গে প্রতারণার চরম মাসুল গুনতে হয়েছে, তারেক জিয়াও ভিন্ন কোনো পরিণাম তার জন্য অপেক্ষা করতে পারে না। কাজেই সেই জন্য আগামীর বাংলাদেশে রাজপথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে জনগণের অধিকার আদায় করেই বাংলাদেশে আগামীর দিনে জনগণের ম্যান্ডেটের সরকার চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।